টেন্স শেখার সহজ উপায় কি? তো দেখা যায় যে অনেক ছাত্রছাত্রী কিন্তু ক্লাস 10 বা 11-12 পড়াশোনা করছে, কিন্তু তারা টেন্সটা ঠিক মতো বুঝতে পারে না। তো এই টেন্স খুব কঠিন মনে হয় অনেকের কাছেই। তো এটা শেখার একটা সহজ উপায়, সেটা কি হতে পারে? না, টেন্স শিখতে গেলে প্রথমে কি করতে হবে? নো দ্য টেন্স বা টাইম অফ অ্যাকশন। আমরা যে কাজগুলো করি সেটা টেন্স বা টাইম সম্পর্কে আমাদের জানতে হবে, যে কিরকম সময়ে কাজটা করছি আমরা। মেইন ভার্বস রেড কালারে দেওয়া আছে, দেখো। মেইন ভার্ব সম্পর্কে আমাদের জানতে হবে, আর অক্সিলারি ভার্বস এটা জানতে হবে, মোডালস জানতে হবে। তো অতএব টেন্স শিখতে গেলে আমাদের কিছু বেসিক নলেজ থাকা চাই। এই নলেজগুলো যদি আগে থেকে আমাদের না থাকে তাহলে টেন্সটা আলোচনা করা যাবে না। তাহলে এই বেসিক নলেজটা, এই প্রাথমিক ধারণাটা আছে, এটা ধরে নিয়েই আমাদের টেন্স আলোচনা করব। আর যাদের এই বেসিক নলেজ নেই তাদের কিন্তু সেটা আগে করে নিতে হবে, তবেই টেন্সটা বোঝা সম্ভব। তো সেই বেসিক নলেজ বা প্রাথমিক ধারণাটা কি? না, 1 নম্বর ভার্ব ফর্মস, ভার্বের ফর্মগুলো সম্পর্কে জানতে হবে। 2 নম্বর মেইন ভার্ব, মেইন ভার্ব সম্পর্কে ধারণা লাগবে। এবার মেইন ভার্ব সম্পর্কে কারো যদি ধারণা না থাকে, সুস্পষ্ট ধারণা না থাকে, তাহলে এই চ্যানেলে মেইন ভার্বের উপর ভিডিও আছে, তোমরা সেটা দেখে নেবে, অথবা কোনো বইপত্র থেকে দেখে নেবে। 3 নম্বর অক্সিলারি ভার্বস, সাহায্যকারী ক্রিয়া। কারণ টেন্স মানেই কিন্তু ভার্বের খেলা। এই মেইন ভার্ব 2 নম্বরে যেটা আছে, সে কখনো একাই টেন্স তৈরি করবে, আবার সব টেন্স সে একা তৈরি করতে পারবে না, তখন সে অন্য ভার্বের সাহায্য নেবে। তারাই হচ্ছে 3 নম্বরে যেটা দেয়া আছে, অক্সিলারি ভার্বস। এবং টেন্সের ক্ষেত্রে দুটো ভার্বই এখানে সাহায্য করে। কি কি? অক্সিলারি ভার্বসের পাশে লেখা আছে বি এবং হ্যাভ। এই দুটো ভার্ব কিন্তু টেন্স তৈরিতে সাহায্য করে মেইন ভার্বকে। আর টেন্স তৈরিতে আরেকটা জিনিস সাহায্য করে, সেটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি, বা এক কথায় মোডাল। 4 নম্বর যেটা জানতে হবে, টেন্স ডিভিশন। টেন্স শিখতে গেলে টেন্সের প্রকারভেদটা জানতে হবে। তো এক এক করে আমরা বেসিক নলেজটা, কি কি প্রাথমিক ধারণা থাকা দরকার, সেটা আমরা আলোচনা করব। তো প্রথমে আসে ভার্ব ফর্মস। তো ভার্বের ফর্ম কিন্তু 4টা। এই যে 4টা ভার্বের ফর্ম, এই 4টা ভার্বের ফর্ম এক এক টেন্সে এক এক রকম ফর্ম ভার্বের ব্যবহার করা হয়। এই জন্য ভার্বের 4টা ফর্ম জানা খুব জরুরি। তো এই 4টা ফর্ম কি কি? 1 নম্বর প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মের উদাহরণ হিসেবে আমরা গো ভার্বটাকে নিয়েছি। গো, এটা হলো প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বলা হয় এটাকে। 2 নম্বর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? না, ওই যে প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি যুক্ত করলে, যে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত করি যদি আমরা, সেই ফর্মটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। 3 নম্বর পাস্ট ফর্ম। তো পাস্ট ফর্মটা কি? না, গো ভার্বের পাস্ট ফর্ম এখানে ওয়েন্ট এক্সাম্পল নেওয়া হয়েছে। 4 নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপল, এবং তার উদাহরণ হলো গান। এই হলো ভার্বের 4টা ফর্ম। এই ফর্মগুলো কিন্তু বিভিন্ন টেন্সে এক এক সময় এক একটা ফর্ম আমরা ব্যবহার করব। 2 নম্বর পয়েন্টে আসি, মেইন ভার্ব। হ্যাঁ, এই মেইন ভার্বটা কিন্তু আমাদের জানতে হবে। এই মেইন ভার্বটাই হলো সেন্টেন্সের প্রাণকেন্দ্র। এই মেইন ভার্বটাই হলো সেন্টেন্সের মূল ক্ষমতা। সেন্টেন্সের আমরা নিউক্লিয়াস বলতে পারি, সেন্টেন্সের সোল বা আত্মা বলতে পারি। এটার বাংলা হলো, মেইন ভার্বের বাংলা হচ্ছে প্রধান ক্রিয়া। আর তোমরা যদি বাংলা বাক্যগুলো দেখো, বাংলা সেন্টেন্স পড়ো, বাংলা সেন্টেন্সে কিন্তু মেইন ভার্বটাই আমরা পাই। বাকি ভার্ব যেমন নিচে কালো কালার রঙে দেয়া আছে, অক্সিলারি ভার্বস, মডালস, এগুলো কিন্তু বাংলা বাক্যে, বাংলায় খুব একটা বোঝা যায় না। মেইন ভার্বটাকেই বাংলায় বোঝা যায়। যেমন
নিজের উদাহরণটা যদি আমরা দেখি, আমি বই পড়ি, এই যে পড়ি শব্দটা, এটা কোথা থেকে এসছে? পড়া, এবং তার ইংরেজিটা কি? রিড। এটি হচ্ছে মেইন ভার্ব। তো মেইন ভার্ব সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা এই চ্যানেলে আছে, তোমরা সেটা দেখে নেবে। আমরা আপাতত মেইন ভার্বটা হচ্ছে এইটুকু আমরা জানবো। আমি বলছি, এর বেশি বলা সম্ভব নয় এখানে। মেইন ভার্বের বাংলা হচ্ছে প্রধান ক্রিয়া, এবং এই মেইন ভার্বটাই কিন্তু মেইন টেন্সটাকে তৈরি করবে। এবং টেন্স তৈরি করতে গিয়ে মেইন ভার্ব যখন একা পারবে একা করবে, যখন পারবে না তখন কার সাহায্য নেবে? তা মেইন ভার্বের নিচে দেখো অক্সিলারি ভার্বসের সাহায্য নেবে। অক্সিলারি ভার্বস সাহায্যকারী ক্রিয়া, আর তারপর মোডালের সাহায্য নেবে। এখন অক্সিলারি ভার্বসটা আমরা জানবো। অক্সিলারি ভার্বস কি কি? একটা ছকের সাহায্যে নেওয়া হয়েছে। বাঁ দিকে যে ছকটা দেখো, 1 নম্বরে এবং 2 নম্বরে দুটো অক্সিলারি ভার্বের কথা এখানে বলা আছে। তো অক্সিলারি ভার্ব কি কি? বি ভার্ব 1 নম্বরে আছে, এবং 2 নম্বরে কি আছে? হ্যাভ ভার্ব। তো এই বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, এই দুটো ভার্বই কিন্তু টেন্স তৈরিতে সাহায্য করে। এ দুটো হচ্ছে অক্সিলিয়ারি ভার্বস। এখন 1 নম্বরে যে আছে বি ভার্ব, এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে যে বি ভার্ব বলতে কিন্তু এখানে অনেকগুলো শব্দ একসাথে যে তোমরা দেখতে পাচ্ছ, এম, ইস, আর, ডিপ ব্লু কালারে দেয়া আছে। এই তিনটা বি ভার্বের প্রেজেন্ট টেন্সে এই তিনটা ব্যবহার করা হয়। কখনো এম, কখনো ইস, কখনো আর, একসঙ্গে দুটো হবে না, কারণ প্রত্যেকটাই কিন্তু বি ভার্ব। এম একটা বি ভার্ব, ইস একটা বি ভার্ব, আর একটা এটাও কিন্তু বি ভার্ব। কাজে একসঙ্গে একটা ব্যবহার করা যাবে। আবার পাস্ট টেন্সে ওয়াজ বা ওয়ার দুটোর মধ্যে যে কোনো একটা বসবে। এটা বি ভার্বের পাস্ট ফর্ম, এবং বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তো এই হচ্ছে সবাই মিলে এরা কিন্তু বি ভার্ব। এটা বি ভার্বের পরিবার বা ফ্যামিলি। তার নিচে 2 নম্বর হচ্ছে হ্যাভ ভার্ব। এই হ্যাভ ভার্ব প্রেজেন্ট টেন্সে দুটো হয়, প্রেজেন্ট ফর্ম এটার দুটো আছে, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে হ্যাজ। এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার হবে। প্রেজেন্ট ফর্ম দুটো, আর এর পাস্ট হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। তো এই অক্সিলারি ভার্বস দুটো আমরা আলোচনা করলাম। তার ডান দিকে দেখো মোডাল। মোডাল অক্সিলিয়ারি বা মোডাল, এক কথায় মোডাল বলা হয়ে থাকে। এই যে বাঁ দিকে আমরা অক্সিলারি ভার্বের কথা বললাম, এরা ওই অক্সিলারি বা সাহায্যকারী, এরা মেইন ভার্বকে সাহায্য করে ঠিকই, কিন্তু এদেরকে ভার্ব বলা হয় না, কারণ এরা ভার্ব নয়। এদেরকে বলা হয় মোডাল অক্সিলারি, বা এক কথায় বলা হয় মোডাল। তো মোডাল অক্সিলারি বা মোডাল কিন্তু অনেকগুলো আছে, সেটা কিন্তু এখানে আমরা সবগুলো আলোচনা করব না। আজকে টেন্স আলোচনার জন্য যতটুকু দরকার ততটুকু, বাকিগুলো এই চ্যানেলে অন্য ভিডিও আছে, তোমরা মোডাল অক্সিলারি নিয়ে ভিডিও তোমরা দেখে নেবে। তো দেখো, টেন্স তৈরির জন্য শ্যাল বা উইল এই দুটোই ব্যবহার করা হয়, এবং এটা ফিউচার টেন্সে হয়। তাহলে শ্যাল এবং উইল এই দুটো হচ্ছে মডাল অক্সিলিয়ারি, বা এক কথায় মডাল, এবং ফিউচার টেন্সে ব্যবহার করা হয়, এইটুকু মনে রাখতে হবে। তো এখানে আমরা কি দেখলাম না, আমরা দেখলাম যে অক্সিলিয়ারি ভার্ব আমরা দুটো পেলাম। একটা হচ্ছে বি ভার্ব এবং তার প্রেজেন্ট ফর্মে এম, ইজ, আর, পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার, পাস্ট পার্টিসিপল বিন। আর একটা দেখলাম হ্যাভ ভার্ব, প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ ও হ্যাজ, পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এবং পাস্ট পার্টিসিপলও হচ্ছে হ্যাড। আর মডাল আমরা দুটো পেলাম শ্যাল উইল, যেটা ফিউচার টেন্সে। চার নম্বর যেটা টেন্স শিখতে গেলে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে টেন্সের প্রকারভেদ। এটা আমাদের জানতে হবে। তো টেন্সের প্রকারভেদ আমরা প্রথমে মৌলিক তিনটা টেন্স, আমরা তিনটা টাইম নেব। 1, 2, 3। একে আছে প্রেজেন্ট বা বর্তমান, 2 আছে পাস্ট বা অতীত, 3 আছে ফিউচার বা ভবিষ্যৎ। আমরা জানি যে সময় 3 রকমের হয়, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। কিন্তু আমরা যখন গ্রামারে টেন্স শিখব, তখন কিন্তু বর্তমান, অতীত, ভবিষ্যৎকে 4 ভাগে আমরা ভাগ করব। অর্থাৎ বর্তমানের 4টা ভাগ, অতীতের 4টা ভাগ, ফিউচারের 4টা ভাগ। এরকমটা কেন হচ্ছে না, আমরা বর্তমানে যে কাজগুলো করি, তো বর্তমানকে আমরা 4টা ভাগ করব।
অতীতেও 4টা ভাগ, ফিউচারেও 4টা ভাগ। এটা কাজের উপর ভিত্তি করে, কাজটা কখন করছি, টাইমটা। তো এই 4টা ভাগ আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করছি। চলো। তো দেখো, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এদের 4টা ভাগ কি কি মনে রাখতে হবে। এ, বি, সি, ডি। এতে সিম্পল টেন্স, যেটাকে সিঙ্গেল বলা হচ্ছে, বা মৌলিক টেন্স, এটা সিম্পল টেন্স। 2 নম্বর কন্টিনিউয়াস টেন্স, চলমান কাল। 3 নম্বর, সি নম্বর পারফেক্ট টেন্স, ডি নম্বর পারফেক্ট কন্টিনিউয়াস। তো ডি নম্বরে যে টেন্সটা দেখতে পাচ্ছ, বা 4 নম্বর টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে কিন্তু উপরে যে এবিসিডি আছে, তো বি নম্বরে এবং সি নম্বর দুটো মিলে একসাথে, বি নম্বরে কি আছে, কন্টিনিউয়াস, সি নম্বরে পারফেক্ট, এই দুটো মিলে একসাথে তৈরি হয়ে গেল পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো দুটো টেন্স মিশিয়ে করা হয়েছে, এটাকে বলছে, এটা ট্রিপল টেন্স। যাই হোক, তাহলে এই যে 4টা ভাগ, সিম্পল টেন্স, এ নম্বরে সিম্পল টেন্স, 2 নম্বরে কন্টিনিউয়াস টেন্স, 3 নম্বরে, সি নম্বরে পারফেক্ট টেন্স এবং ডি নম্বরে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে উপরে দেখতে পাচ্ছ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই যে মৌলিক বা মূল যে সময়টা, এই সময়টাকে প্রত্যেকটাকে এই 4 ভাগে ভাগ করা হয়েছে। তো এ নম্বর যেটা, এটাকে সিম্পল টেন্স বলছে বা সিঙ্গেল, এটা হচ্ছে মূল টেন্স কিন্তু, অর্থাৎ শুধু প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটাই। বি নম্বর যেটা আছে, এটা ওই যে উপরে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আছে, তার সাথে কিন্তু এই কন্টিনিউয়াস কথাটা যুক্ত হবে, অর্থাৎ প্রেজেন্টের সাথে যুক্ত হবে কন্টিনিউয়াস, তাহলে হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কয়টা টেন্স, দুটো, এটাকে ডাবল বলা হচ্ছে, প্রেজেন্ট এবং কন্টিনিউয়াস। সি নাম্বার পারফেক্ট টেন্স, অর্থাৎ উপরে যে টেন্সগুলো আছে, প্রেজেন্টের সাথে তুমি পারফেক্ট যোগ করলে হবে প্রেজেন্ট পারফেক্ট, আবার পাস্টের সাথে পারফেক্ট যুক্ত করলে হবে পাস্ট পারফেক্ট, আবার ফিউচারের সাথে পারফেক্ট যুক্ত করলে হবে ফিউচার পারফেক্ট, অর্থাৎ দুইটা করে টেন্স। তাহলে বি নম্বর আর সি নাম্বার, কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্স, এগুলো হচ্ছে ডাবল টেন্স, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের সাথে এরা যুক্ত হয়ে দুটো ডাবল টেন্স হয়ে যাচ্ছে। ডি নাম্বার পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে পারফেক্ট একটা টেন্স, কন্টিনিউয়াস একটা টেন্স, এটা দুইটা, প্লাস উপরের যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এদের সাথে একটা যুক্ত হবে, অর্থাৎ প্রেজেন্টের সাথে যদি যুক্ত করি তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রিপল টেন্স। তো ট্রিপল টেন্সের ব্যাপারটা পরবর্তী স্লাইডের মধ্যে আরেকটু আমরা বিস্তারিত স্পষ্ট করে আমরা দেখে নেব। তো যেমন ধরো এখানে সিম্পল টেন্সটাকে আমরা নিয়েছি, সাধারণ কাল, এটা সিঙ্গেল টেন্স, এটা কিন্তু মেইন টাইম। সিম্পল টেন্স কত রকম হবে, 3 রকম, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট 1, 2 নম্বর সিম্পল পাস্ট, 3 নম্বর সিম্পল ফিউচার। এবং আমি আগেই বলেছিলাম যে মেইন ভার্বটা কিন্তু টেন্স তৈরি করে, এবং ভার্বের যে 4টা ফর্ম আমরা আলোচনা করেছিলাম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এই যে 4টা ফর্ম আছে, এক এক টেন্সে এক একটা ফর্ম ব্যবহার করা হয়। তো দেখো, সিম্পলি প্রেজেন্ট টেন্সে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। সিম্পল পাস্ট, এখানে ভার্বের পাস্ট ফর্ম। তো কোন টেন্সে ভার্বের কি ফর্ম হবে, মনে রাখার উপায় কি, সেটা হলো, যেমন প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ফর্ম, 1 নম্বরে যেটা আছে সিম্পল প্রেজেন্টে প্রেজেন্ট ফর্ম, 2 নম্বর সিম্পল পাস্ট অর্থাৎ পাস্ট টেন্সে পাস্ট ফর্ম, এবং সিম্পল ফিউচারে তাহলে কি হবে, ভার্বের তো ফিউচার ফর্ম নাই, আর যেহেতু ভার্বের কোনো ফিউচার ফর্ম নেই, তাই এখানে মডাল চলে আসছে, শ্যাল এবং উইল ফিউচার টেন্সে, তার সাথে প্রেজেন্ট ফর্মটাই এখানে ব্যবহার করা হয়। তাহলে দেখো, সিম্পল টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবং এই 3টা টেন্সে ভার্বের ফর্মটা কিরকম হবে, প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্সে পাস্ট ফর্ম, আর ফিউচারে যেহেতু ভার্বের কোনো ফিউচার ফর্ম নেই, তাই শ্যাল বা উইল এই মডাল দুটোর মধ্যে যে কোনো একটা আসবে, তার সাথে ভার্বের প্রেজেন্ট টেন্সে যেমন করে আমরা প্রেজেন্ট ফর্ম দিয়েছিলাম, ফিউচারে তেমনি ভাবেই আমরা প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করব।
তো সিম্পল টেন্স আমরা এর আগে যে আলোচনাটা করলাম, সাধারণ কাল যেটা 3 রকমের, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটা এখানে একটা ছকের সাহায্যে আমরা উদাহরণ আমরা নিলে ধারণাটা আমাদের পরিষ্কার হবে। ভার্বের ফর্মটা মেইনলি আমরা লক্ষ্য রাখবো কি, ভার্বের ফর্ম কোন টেন্সে ভার্বের ফর্মটা কি হচ্ছে, এটা যদি আমাদের মনে থাকে তাহলে ভার্বের ফর্মটা দেখে আমরা টেন্সটাও বলতে পারবো। আমরা যদি বলতে জানি যে কোন টেন্সে ভার্বের কি ফর্ম ব্যবহার করতে হয়, তাহলে ভার্বের ফর্মটা দেখেই আমরা বুঝতে পারবো ওটা কোন টেন্স। তাই এটা কিন্তু মনে রাখতে হবে। আর এই যে প্রথম আলোচনাটা করলাম হচ্ছে যে সিম্পল টেন্সে ভার্বের যে ফর্মগুলো, এটা কিন্তু এখন যে আলোচনাটা এখনই মনে রাখতে হবে, কারণ পরবর্তীকালে এর সাথে অন্য টেন্সগুলো আবার যুক্ত হবে, ওটা গুলিয়ে ফেললে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে সিম্পল টেন্স 3 রকম আমরা জানি, আলোচনা করলাম। এখানে পাশাপাশি 3টা টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো প্রেজেন্ট টেন্সের নিচে প্রেজেন্ট টেন্সের একটা সেন্টেন্স তৈরি করা হয়েছে এবং প্রে ভার্বটাকে আমরা দিয়ে সেন্টেন্স তৈরি করছি। আমরা জানি যে মেইন ভার্ব এখানে প্রে কে নেওয়া হয়েছে, কারণ ভার্ব ছাড়া তো সেন্টেন্স বা টেন্স তৈরি হয় না, এই ভার্বটাই তো টেন্স তৈরি করে। এবং টেন্স তৈরি করার জন্য ভার্বের বিভিন্ন ফর্ম আছে। তো দেখো এটা প্রেজেন্ট টেন্সে একটা এক্সাম্পল, আই প্রে টু গড। এখানে আইটাকে সাবজেক্ট হিসেবে নেওয়া হয়েছে এবং প্রে ভার্বের পর টু গড বসানো হয়েছে সেন্টেন্স তৈরি করার জন্য। তাহলে আই প্রে টু গড, এখানে প্রে শব্দটা দেখো এটাই তো মেইন ভার্ব, এবং প্রেজেন্ট টেন্সে প্রে ভার্বটার কোন ফর্মটা ব্যবহার করা হয়েছে না, প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। আবার পাস্ট টেন্সে দেখো, আই প্রেড টু গড, এখানে সবই ঠিক আছে, ভার্বটা এই যে প্রেড নিচে দেওয়া আছে, প্রেড দেখো ভার্বটা পাস্ট ফর্মে দেওয়া আছে, কারণ পাস্ট টেন্সে ভার্বের পাস্ট ফর্মটাই ব্যবহার করা হয়। আবার ফিউচারে দেখো, আই শ্যাল প্রে টু গড, এখানে কেন শ্যাল ব্যবহার করা হলো আমরা আগেই আলোচনা করেছি যে ফিউচার টেন্সে ভার্বের কোনো ফিউচার ফর্ম নেই, তাই শ্যাল বা উইল মডালটা এখানে সাহায্য করে। আই শ্যাল প্রে টু গড, হ্যাঁ এখানে আই এর পর শ্যাল ব্যবহার করা হয়েছে, কারণ আই ও উই এ দুটো হচ্ছে ফার্স্ট পারসন, এদের পর শ্যাল হয়, আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। তাহলে শ্যাল মডালটা বসলো ফিউচারটাকে টেন্সটাকে তৈরি করার জন্য, আর ফিউচার টেন্সে কি হবে না, যে ভার্বের প্রেজেন্ট ফর্মটাই এখানে ব্যবহার করা হচ্ছে, যেমন করে প্রেজেন্ট টেন্সে আমরা ব্যবহার করেছিলাম। তাহলে আই শ্যাল প্রে টু গড এটা হচ্ছে ফিউচার টেন্স। এখন যদি আমরা ব্যাক ক্যালকুলেশনে যাই, এই যে সেন্টেন্সটা আমরা ধরলাম আই প্রে টু গড, কেউ তোমাকে এই সেন্টেন্সটা বলে তোমাকে প্রশ্ন করলো যে বলো তো এটা কোন টেন্স। যখনই তোমাকে বলবে যে এটা কোন টেন্স, বা তোমার নিজের মধ্যে যদি প্রশ্ন আসে যেটা কোন টেন্স, তাহলে উত্তরটা তুমি কি করে পাবে, যেটা কোন টেন্স কি করে বলতে পারবে, সেটা তোমাকে ভার্বটাকে দেখতে হবে। দেখো প্রে ভার্বটা এখানে প্রেজেন্ট ফর্মে আছে, তুমি নিঃসন্দেহে ধরে নাও যে এটা প্রেজেন্ট টেন্স, কারণ প্রেজেন্ট টেন্সে ভার্বের যেহেতু প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করা হয়, কাজে এটা যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম আছে, এটা প্রেজেন্ট টেন্স। আবার তার পাশে পাস্ট টেন্সে দেখো, আই প্রেড টু গড, এই এক্সাম্পলটা তোমাকে দিয়ে যদি বলা হয় যে এটা কোন টেন্স, তুমি অবশ্যই ভার্বটা দেখবে, ভার্বটা কি আছে, প্রেড, পাস্ট ফর্ম, অতএব এটা পাস্ট টেন্স। আবার আই শ্যাল প্রে টু গড, এই লাইনটা তোমাকে দিয়ে যদি বলা হয় এটা কোন টেন্স, তুমি দেখছো এখানে শ্যাল আছে, অর্থাৎ শ্যাল বা উইল এই মডালগুলো ফিউচার টেন্সেই ব্যবহার করা হয়, আর শ্যাল বা উইলের পর প্রেজেন্ট ফর্ম বসে, প্রে ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, অতএব এটা ফিউচার টেন্স। তাহলে এই গেল মূল যে টাইম বা টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিনটা আমরা এখানে আলোচনা করলাম। তো আমরা কিন্তু এতক্ষণে টেন্স যে আমরা শিখতে চলেছি তার প্রথম ধাপটা আমরা শিখলাম। এই যে প্রথম ধাপ, সেটা কি না, ভার্ব ফর্ম। এইটা কিন্তু খুব করে মনে রাখতে হবে। কিরকম না, আমরা একটু বিরক্ত হলে হবে না, কিন্তু একই কথা কিন্তু এখানে রিপিট চলে আসতে পারে, কারণ টেন্সটা সহজে শেখা যায় না, বছর বছর চলে যায় টেন্স শেখে না, কাজেই একটু ধৈর্য ধরে কথাগুলো শুনতে হবে।
তাহলে প্রেজেন্ট টেন্স ভার্বের ফর্মটা কেমন হবে না প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্সে ভার্বের কি হবে পাস্ট ফর্ম, আর ফিউচার টেন্সে ভার্বের কি হবে ফিউচার ফর্ম নেই। অতএব এখানে মডালের সাহায্য নিতে হবে, শ্যাল বা উইল, এবং তার সাথে যুক্ত হবে প্লাস প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করতে হবে। এই কথাটা আমরা মনে রেখে আমরা পরবর্তী টেন্সগুলো আমরা শিখব। এবারে চলে আসলাম কন্টিনিউয়াস টেন্স, চলমান কাল। কন্টিনিউয়াস কত রকম না 3 রকম, নিচে দেখো 1 2 3, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, 2 নম্বর পাস্ট কন্টিনিউয়াস, 3 নম্বর ফিউচার কন্টিনিউয়াস। এবার সবার উপরে দেখো কন্টিনিউয়াস কথাটার মানেটা কিন্তু জানতে হবে। টেন্স শিখতে গেলে এক একটা ওয়ার্ডের মানে কি সেটা না জানলে শুধু শুধু মুখস্থ করলে হবে না। তো কন্টিনিউয়াস এই ইংরেজি ওয়ার্ডটার মানেটা কি? এটা হচ্ছে চলমান বা ঘটমান, যেটা চালু আছে, ঘটছে। তাহলে কন্টিনিউয়াস টেন্স কোনটাকে বলছে? চলমান কাল। অর্থাৎ কোনো কাজ যদি চালু থাকে, চলমান কাল, ঘটমান কাল, ঘটছে, ঘটনাটা ঘটছে, ঘটনাটা চালু আছে, এরকম বোঝালে এটা চলমান কাল বা কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এই কন্টিনিউয়াস টেন্স কত রকম, কত রকমের কাজ চালু থাকে? 3 রকমের চালু থাকতে পারে। যেমন 1 নম্বরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ কিছু কাজ আছে বর্তমানে চালু থাকে, যেমন এখন আলোচনাটা চলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে চালু। আবার 2 নম্বর পাস্ট কন্টিনিউয়াস, না কিছু কাজ অতীতে শুরু হয়েছিল, কিছুক্ষণ চালু ছিল, তারপর বন্ধ হয়ে গেছে, অর্থাৎ অতীতে চালু ছিল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। 3 নম্বর ফিউচার কন্টিনিউয়াস। কেমন এটা? কন্টিনিউয়াস মানে চলমান বা ঘটমান বা চালু। তাহলে ফিউচার কন্টিনিউয়াসটা কেমন হবে? না ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে সেটা চালু থাকবে, এটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তো ডান দিকে কি লেখা আছে? ডাবল টেন্স। তো এই যে 3 রকমের টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এটাকে ডাবল টেন্স বলা আছে। কেন? এখানে দুটো টেন্স আছে, তাই এটা ডাবল টেন্স। কেমন করে ডাবল টেন্স? যেমন প্রেজেন্ট টেন্স আমরা আগেই শিখেছি, ওটা মেইন টেন্স বলেছিলাম আমি, সেই প্রেজেন্টের সাথে কন্টিনিউয়াস যুক্ত হলো, অর্থাৎ এখানে দুটো টেন্স, একদিকে যেমন এটা প্রেজেন্ট টেন্স, আরেকদিকে এটা কন্টিনিউয়াস টেন্স, তাহলে দুটো হয়ে গেল, তাই ডাবল। আবার 2 নম্বরে পাস্ট কন্টিনিউয়াস, একদিকে যেমন পাস্ট টেন্স, আরেকদিকে কন্টিনিউয়াস টেন্স, অতএব ডাবল টেন্স। 3 নম্বরে ফিউচার কন্টিনিউয়াস, একদিকে যেমন এটা ফিউচার টেন্স, আরেকদিকে এটা একটা কন্টিনিউয়াস টেন্স, এটাও হচ্ছে ডাবল টেন্স। এই যে ডাবল টেন্স, তাহলে 3টা পাচ্ছি আমরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। তো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, এই টেন্সের আলোচনাটা আমি একটু অন্যভাবে করছি যাতে তোমাদের আমি বোঝাতে পারি। তো এটাকে ডাবল টেন্স বলা হচ্ছে কেন? এই ডাবল টেন্সটা আমি কেন বলছি তোমাদের, বা এখানে দুটো টেন্স আছে এই কথাই বা বলছি কেন? হয়তো কোনোদিন কেউ এভাবে তোমাদের সামনে ব্যাখ্যা করে নাই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে দুটো টেন্স, পাস্ট কন্টিনিউয়াস মানে দুটো টেন্স, ফিউচার কন্টিনিউয়াস মানেও কিন্তু দুটো টেন্স, এটা ডাবল। এটা এই জন্যই মনে রাখতে হবে, মনে রাখবে যে একটা টেন্স একটা ভার্ব তৈরি করবে, একটা ভার্ব দুটো টেন্স তৈরি করতে পারে না। তাহলে এই যে ডাবল টেন্স, যেমন 1 নম্বরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে দুটো টেন্স আছে, প্রেজেন্টের একটা টেন্স, কন্টিনিউয়াসের একটা টেন্স। এই যে দুটো টেন্স, এটার জন্য কিন্তু দুটো ভার্ব লাগবে। আবার 2 নম্বরে পাস্ট কন্টিনিউয়াস, ডাবল টেন্স, একদিকে পাস্ট আরেকদিকে কন্টিনিউয়াস, এখানেও দুটো ভার্ব লাগবে। 3 নম্বরে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার আর কন্টিনিউয়াস মিলে তৈরি হলো ফিউচার কন্টিনিউয়াস, এখানেও দুটো ভার্ব লাগবে। তাহলে দুটো ভার্ব আমরা কোথায় পাবো? আমরা যদি একটা বাংলা সেন্টেন্সকে ধরি, তাহলে ওখানে একটাই মেইন ভার্ব থাকবে, তাহলে দুটো ভার্ব আমরা কোথায় পাবো? এখানে কিন্তু সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্বের ব্যাপারটা চলে আসবে।
তাহলে এখানে উপরে দেখো গ্রিন কালারে দেয়া আছে কন্টিনিউয়াস টেন্স। এই যে আমরা কন্টিনিউয়াস কথাটা পাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ কন্টিনিউয়াস যে টেন্সটা, কন্টিনিউয়াস করতে গেলেই তোমাকে কি করতে হবে, গ্রিন কালারে দেওয়া আছে এমভি প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ব্র্যাকেটে দেওয়া আছে আইএনজি। মেইন ভার্বটা কিন্তু এই আইএনজি যুক্ত হবে, মেইন ভার্বটার কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা দিতে হবে। তাহলে এই যে ডাবল টেন্স, এই ডাবল টেন্স তৈরি করতে গেলে কি হবে, আমরা যদি মনে করো 1 নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসের কোনো সেন্টেন্স তৈরি করি তাহলে দুটো টেন্স। এখন আমরা জানি যে প্রথমে কি আছে, প্রেজেন্ট, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে কি ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর কন্টিনিউয়াসের জন্য উপরে বলা আছে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে মেইন ভার্বের সাথে যদি আমি আইএনজি করি তাহলে প্রেজেন্ট ফর্মটা আমরা কার দেব, এখানে কিন্তু অক্সিলারি ভার্বের ব্যাপারটা চলে আসবে। তাহলে কন্টিনিউয়াস টেন্স 3 রকম হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানে চলমান, পাস্ট কন্টিনিউয়াস অতীতে চলমান ছিল, ফিউচার কন্টিনিউয়াস ভবিষ্যতে চলমান থাকবে। এবং এই কন্টিনিউয়াস টেন্সগুলোতে মেইন ভার্বের কি হবে, উপরে লেখা আছে সবুজ কালিতে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বা আইএনজি যুক্ত হবে। তো আমি বলেছিলাম যে টেন্স তৈরি মানে ভার্বের খেলা। এই যে ডাবল টেন্স, একটু আগে বললাম যে একটা ভার্ব একটা টেন্স তৈরি করবে, দুটো টেন্স তৈরি করতে গেলে দুটো ভার্ব লাগবে। তো এই কন্টিনিউয়াস টেন্সটা যেহেতু ডাবল টেন্স, অতএব এখানে দুটো ভার্ব লাগবে। তাহলে কি কি লাগবে, মেইন ভার্ব, আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্সে মেইন ভার্বের কি হবে, উপরে লেখা আছে দেখো সেকেন্ড লাইনে, দ্বিতীয় লাইনের লেখাটা দেখো, মেইন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা লাগবে। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলতে আমরা কি বুঝি না, ভার্ব প্লাস আইএনজি। আর কন্টিনিউয়াস টেন্সের মনে রাখবে যে এই যে কন্টিনিউয়াস টেন্স, এই কন্টিনিউয়াস টেন্স গঠন করতে সাহায্য করবে বি ভার্ব। কাজে কন্টিনিউয়াস টেন্সের এভি অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব সেটা হচ্ছে বি। এই বি ভার্বটাই কিন্তু যে কোনো কন্টিনিউয়াস টেন্স গঠন করতে সাহায্য করবে। তাহলে যে কোনো কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এগুলোর ক্ষেত্রে কি হবে, মেইন ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে এবং তার সাথে বি ভার্ব সাহায্য করবে বা অক্সিলারি ভার্ব হিসেবে এটা কাজ করবে। তাহলে এভি অক্সিলারি ভার্ব কি, বি। তো বি ভার্বের আমরা জানি প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর, পাস্ট ফর্ম ওয়াজ, এর। তো কন্টিনিউয়াসটা যখন প্রেজেন্ট হবে তখন বি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেব অর্থাৎ এম, ইজ, আর। আবার কন্টিনিউয়াসটা যখন পাস্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস যেমন 2 নম্বরে পাস্ট কন্টিনিউয়াস আছে দেখো, এখানে বি ভার্বের পাস্ট ফর্ম হবে। আর 3 নম্বর ফিউচার টেন্স যদি হয়, ফিউচার কন্টিনিউয়াস, তখন বি ভার্বের কি হবে, ফিউচার ফর্ম যেহেতু নেই এখানে শ্যাল উইল ব্যবহার করব এবং বি ভার্বটা বি থাকবে, ওখানে এম, ইজ, আর হবে না। আর মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তাহলে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি, ভার্ব ফর্মগুলো দেখে নাও। প্রথমে দেখো প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াসের কথাই যদি বলি, আমরা ভার্বটাকে কি করে সাজাবো, প্রথমে আছে প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম কার দেব না, কন্টিনিউয়াসের যে সাহায্য, কন্টিনিউয়াস টেন্স গঠন করতে যে সাহায্য করছে ভার্বটা বি, তার প্রেজেন্ট ফর্ম দেব অর্থাৎ এম, ইজ, আর দেব। প্লাস কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস কথাটার জন্য, চলমান টেন্সের জন্য মেইন ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। 2 নম্বর পাস্ট কন্টিনিউয়াস, এই যে পাস্ট মানে এটা পাস্ট টেন্স, তাই ভার্বের পাস্ট ফর্ম দেব, এখানে বি ভার্বের পাস্ট ফর্ম হবে ওয়াজ, ওয়্যার, যে কোনো একটা। আর কন্টিনিউয়াসের জন্য আমরা জানি ওখানে যে মেইন ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত হবে। এবার 3 নম্বর ফিউচার কন্টিনিউয়াস, ফিউচারের জন্য কি লাগবে, শ্যাল বা উইল এখানে মডাল সাহায্য করছে, তার সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ
কন্টিনিউয়াস টেন্স তৈরি করার জন্য যে সাহায্য করছে বি ভার্ব তার প্রেজেন্ট ফর্ম, এখানে কিন্তু প্রেজেন্ট ফর্ম বলতে শ্যাল বা উইলের পরে এম ইজ আর কিন্তু হবে না, এম ইজ আর এগুলো কিন্তু হবে না, সরাসরি বি ভার্ব নিজে থাকবে, সরাসরি বি থাকবে এখানে, অর্থাৎ শ্যাল বি উইল বি হবে। আর তারপর কন্টিনিউয়াসের জন্য কি হবে, এটা তো মেইন ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এইভাবে কন্টিনিউয়াস টেন্স তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তৈরি হচ্ছে। এখানে আমরা এক্সাম্পল নেব, সেন্টেন্স তৈরি করব। তো আরেকবার আমরা মনে করব কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে চলমান কাল। আর কি মনে রাখবো, কন্টিনিউয়াস টেন্স তৈরি করার জন্য মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর কি হবে, এখানে অক্সিলিয়ারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া হচ্ছে বি। তো চলো আমরা সেন্টেন্স তৈরি করছি। প্রথমে 1 নম্বর, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এক্সাম্পল কি আছে, আই এম প্রেইং টু গড। তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানে দুটো টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। এখানে ভার্বও আছে দুটো, এম এবং প্রেইং। এমটা কি না বি ভার্ব, কন্টিনিউয়াস টেন্সে হেল্প করছে, এই প্রেজেন্ট ফর্ম হয়ে গেল এম এর, আর মেইন ভার্বটা হয়ে গেল আইএনজি প্রেইং। তো এখানে দেখো দুটো টেন্স আছে, একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। তো আমাদের যে মেইন ভার্বটা কি করে না, যখন দুটো বা তিনটে টেন্স হবে, ডাবল টেন্স হবে, তখন মেইন ভার্বটা 2 নম্বর যে টেন্সটা আছে, অর্থাৎ লাস্টের যে টেন্সটা, সেই অনুযায়ী তার ভার্বের ফর্মটা হয়। যেমন কন্টিনিউয়াস হচ্ছে এখানে 2 নম্বর, প্রথমে 1 নম্বরে প্রেজেন্ট, 2 নম্বর হচ্ছে কন্টিনিউয়াস। মেইন ভার্বটা কন্টিনিউয়াস অনুযায়ী আইএনজি হবে। আর প্রেজেন্ট টেন্সের যে ডিমান্ড, তার প্রেজেন্ট ফর্ম লাগবে। এই প্রেজেন্ট ফর্মটা মেইন ভার্বের তো আর দুটো ফর্ম ব্যবহার করা যাবে না, তাই এখানে সাহায্যকারী আছে বি ভার্ব, তার প্রেজেন্ট ফর্ম হবে। এই জন্য সেন্টেন্সটা হয়ে গেল আই এম প্রেইং টু গড। এবং এটার বাংলা মানেটা কিরকম হবে, তা প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চালু বা চলমান, মানে প্রে করার কাজটা বর্তমানে চলমান আছে বা চালু আছে। তাহলে এটার বাংলাটা কিরকম করব না, আই এম প্রেইং টু গড, আমি ঈশ্বরের নিকট প্রার্থনা করছি, এখন করছি, এখন চালু আছে কাজটা। 2 নম্বর পাস্ট কন্টিনিউয়াস। এখানে দুটো টেন্স, একটা হচ্ছে পাস্ট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। অতীতে চলমান, অর্থাৎ অতীতকালে কোনো কাজ চালু ছিল এরকম বোঝাবে। যেমন আই ওয়াজ প্রেইং টু গড, আমি ঈশ্বরের নিকট প্রার্থনা করছিলাম, অতীতে চালু ছিল সেটা। তাহলে পাস্ট কন্টিনিউয়াস, এই যে ডাবল টেন্স, এখানে দুটো টেন্স আছে, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে কন্টিনিউয়াস। তো আমরা জানি পাস্ট টেন্সে পাস্ট ফর্ম লাগে, তাই বি ভার্বের পাস্ট ফর্ম দেওয়া হয়েছে ওয়াজ। আবার কন্টিনিউয়াসের জন্য মেইন ভার্বের সঙ্গে আইএনজি, তাই প্রে ভার্বের সাথে আইএনজি হয়েছে, আই ওয়াজ প্রেইং টু গড। 3 নম্বর ফিউচার কন্টিনিউয়াস, ভবিষ্যতে চলমান, ভবিষ্যতে চালু থাকবে, অর্থাৎ আমি ভবিষ্যতে কিছু একটা করতে থাকবো, এখানে প্রার্থনা করতে থাকবো। তা ফিউচার টেন্স প্রথমে আমরা তো আমাদের তৈরি করতে হবে, তাই শ্যাল দেওয়া হয়েছে। আইটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়েছি, এখানে তুমি আই, ইউ, হি যে কোনো সাবজেক্ট নিতে পারো। আমরা আইটাকে উদাহরণ হিসেবে নেওয়া হয়েছে, শ্যাল ব্যবহার করা হয়েছে ফিউচারের জন্য। আর ফিউচার টেন্সে শ্যাল বা উইলের পর কি হয়, মেইন না ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে বি ভার্বটা সরাসরি বসে গেছে, এম ইজ আর এখানে হয় না। আর কন্টিনিউয়াসের জন্য কি লাগবে না, মেইন ভার্বের সাথে আইএনজি, তাই তৈরি হয়ে গেল আই শ্যাল বি প্রেইং টু গড। এই হলো তিনটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস টেন্সগুলোর ক্ষেত্রে মনে রাখতে হবে এটা ডাবল টেন্স, দুটো করে টেন্স আছে এবং প্রত্যেকটা টেন্সের ডিমান্ড আলাদা আলাদা, সেই অনুযায়ী তাদের ভার্ব সাপ্লাই দিতে হবে আমাদের। তো এটা যেহেতু দুটো টেন্স, মেইন ভার্ব একা এই দুটো টেন্স তৈরি করতে পারে না, তাই তার সাহায্য নিতে হবে, এবং যার তার সাহায্য নিলে তো হবে না। এই কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে মেইন ভার্বকে সাহায্য করার জন্য কিন্তু বি ভার্ব আছে, এখানে অন্য ভার্বের সাহায্য চলবে না বা নেওয়া যাবে না।
তাই কন্টিনিউয়াস টেন্সের জন্য বি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আর আমাদের যে মূল যে তিনটা টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্সে পাস্ট ফর্ম, ফিউচার টেন্সে শ্যাল উইল এর পর প্রেজেন্ট ফর্ম, এটা কিন্তু সাহায্যকারী ক্রিয়ার এই ডিমান্ডটা ফিল আপ করবে, এই ফর্মগুলোকে সাপ্লাই করবে। এরপর চলে আসলো পারফেক্ট টেন্স। এটার বাংলা হচ্ছে পুরা ঘটিত কাল। তো পারফেক্ট টেন্স আলোচনা প্রসঙ্গে আমাদের প্রথমে কি মনে রাখতে হবে, দেখো পারফেক্ট টেন্সের নিচে লেখা আছে এমভি অর্থাৎ মেইন ভার্ব। আরেকবার রিপিট করি, টেন্স মানে ভার্বের ফর্ম, এক এক টেন্সে ভার্বের এক একটা ফর্ম ব্যবহার করা হয়। তাহলে পারফেক্ট টেন্সে ভার্বের কোন ফর্মটা ব্যবহার করব, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে ভীষণ করে। যদি প্রশ্ন করি কন্টিনিউয়াস টেন্সে ভার্বের কোন ফর্ম, একটু আগে আলোচনা করলাম, ওটা কিন্তু ভুলে গেলে হবে না। কন্টিনিউয়াস টেন্সে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করা হয়। এখন বলি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কোনটা, না ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যে ফর্মটা হয়। তো দু রকম পার্টিসিপল আছে, একটা প্রেজেন্ট পার্টিসিপল আর একটা পাস্ট পার্টিসিপল। তো কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল, আর এই যে আলোচনা করছি পাস্ট পারফেক্ট টেন্স, এখানে কিন্তু মেইন ভার্বের বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করব। আর এর আগে কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে সাহায্য করেছিল কে, না বি ভার্ব। আর পারফেক্ট টেন্স যেহেতু এটা ডাবল টেন্স, দুটো করে টেন্স থাকবে, তো মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে। আর ওই যে মূল যে তিনটা টেন্স আছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তাদেরও তো ডিমান্ড আছে। এই পারফেক্ট টেন্সের ডিমান্ড হলো তার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা লাগবে। কিন্তু পারফেক্ট টেন্সে তো তিন রকম, কি কি, এক নম্বর প্রেজেন্ট, দুই নম্বর পাস্ট, তিন নম্বর ফিউচার। তাহলে প্রেজেন্ট টেন্সের জন্য প্রেজেন্ট ফর্ম লাগবে, পাস্ট টেন্সের জন্য পাস্ট ফর্ম লাগবে, ফিউচার টেন্সের জন্য ফিউচার ফর্ম বলে কিছু হয় না, যেহেতু শ্যাল উইলের পর প্রেজেন্ট ফর্মটা হয়। তাহলে এই ফর্মগুলো কে সাপ্লাই দেবে, কারণ আমরা পারফেক্ট টেন্সে কিন্তু মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে। তাহলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এগুলো কোন ভার্বের দেবো আমরা? অতএব তখন অক্সিলিয়ারি ভার্ব, এই যে দেখো দ্বিতীয় লাইনে উপরে, সব উপরে দেখো গ্রিন কালারে আছে এভি, অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ, এই অক্সিলিয়ারি ভার্বটাই কিন্তু এই ফর্মগুলোকে সাপ্লাই করবে। কি কি ফর্ম সাপ্লাই করবে? অর্থাৎ এক নম্বরে প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, দু নম্বরে পাস্ট ফর্ম, তিন নম্বরে ফিউচার, শ্যাল বা উইলের পর প্রেজেন্ট ফর্ম। এটা হ্যাভ ভার্বের হবে। আর তার ডান দিকে যে পারফেক্ট কথাগুলো লেখা আছে, প্রেজেন্টের সাথে পারফেক্ট, পাস্টের সাথে পারফেক্ট, ফিউচারের সাথে পারফেক্ট, এই পারফেক্ট কথাটার জন্য, পারফেক্ট টেন্সের জন্য কিন্তু মেইন ভার্বের প্রত্যেক ক্ষেত্রেই পাস্ট পার্টিসিপল দেবো আমরা। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট হলেও মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট হলেও মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, ফিউচার পারফেক্ট হলেও মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করব। এবং এটাও কিন্তু একটা ডাবল টেন্স, অর্থাৎ দুটো টেন্স আছে এখানে। কেন দুটো টেন্স দেখতেই পাচ্ছ? এক নম্বরে প্রেজেন্ট পারফেক্ট, এটা এখানে দুটো টেন্স আছে, একদিকে যেমন প্রেজেন্ট টেন্স, আরেকদিকে এটা পারফেক্ট টেন্স। দুই নম্বরে পাস্ট পারফেক্ট, একদিকে যেমন পাস্ট টেন্স, আরেকদিকে এটা পারফেক্ট টেন্স। তিন নম্বরে ফিউচার টেন্স, ফিউচার পারফেক্ট, একদিকে ফিউচার আরেকদিকে পারফেক্ট। এই যে দু রকম টেন্স, এই জন্য ডাবল, এই জন্য ভার্বও হয়ে যাচ্ছে এখানে ডাবল। মেইন ভার্ব থাকবে, তার সঙ্গে অক্সিলারি ভার্ব এখানে হ্যাভ, পারফেক্ট টেন্সে হ্যাভ ভার্বটাই কিন্তু সাহায্য করবে। আর মেইন ভার্বটা অলওয়েজ পাস্ট পার্টিসিপল চলে যাবে। এখানে আমরা এক্সাম্পল নিচ্ছি পারফেক্ট টেন্সের পুরা ঘটিত কাল, তার এক্সাম্পল নেব। কিন্তু আরেকবার আমরা মনে রাখবো যে এই পারফেক্ট টেন্সে মেইন ভার্বের এমভি অর্থাৎ মেইন ভার্বের পিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে। আর কি, এই পারফেক্ট টেন্স গঠন করতে সাহায্য করবে কে? ডান দিকে আছে দেখো, সেকেন্ড লাইনে হাইলাইট করে দেওয়া আছে এভি, অক্সিলিয়ারি ভার্ব, সেটা হচ্ছে হ্যাভ।
এই হ্যাভ ভার্বটাই কিন্তু পারফেক্ট টেন্স গঠনে সাহায্য করবে। তো চলো আমরা এবারে এক্সাম্পলে চলে যাব। 1 নম্বর প্রেজেন্ট পারফেক্ট। এই টেন্সটা দেখে তোমরা কি বুঝতে পারছো? এটা দুটো টেন্স, প্রেজেন্ট। তো টেন্স মানেই ভার্বের খেলা, ভার্বের ফর্ম। সেটা মেইন ভার্ব হতে পারে, অক্সিলারি ভার্ব হতে পারে। এখানে যেহেতু দুটো টেন্স, দুটো ভার্ব লাগবে। তো দুটো ভার্ব কি কি? মেইন ভার্বটা তো থাকবেই, তার সাথে অক্সিলারি ভার্ব থাকবে। এখানে কোন অক্সিলারি দিব? না, পারফেক্ট টেন্সের গঠন করতে সাহায্য করে হ্যাভ, কাজে হ্যাভ ভার্বটা এখানে অক্সিলারি। তাহলে এই যে প্রেজেন্ট, এই প্রেজেন্ট টেন্সের জন্য হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এবার হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম কি কি? হ্যাভ আর হ্যাজ, এই দুটোর মধ্যে একটা, সাবজেক্ট অনুযায়ী। তাহলে প্রেজেন্ট টেন্সের জন্য প্রেজেন্ট ফর্ম সাপ্লাই করব হ্যাভ বা হ্যাজ, আর পারফেক্ট টেন্সের জন্য কিন্তু মেইন ভার্বটা রয়ে গেছে। কারণ মেইন ভার্বটা সবসময় পরের যে টেন্সটা, লাস্টের যে টেন্সটা, সেই অনুযায়ী মেইন ভার্বের ফর্ম হয়। এখানে লাস্টের টেন্স কোনটা? পারফেক্ট। তো পারফেক্ট টেন্সের ডিমান্ডটাকেই পূরণ করবে মেইন ভার্ব, এর জন্য পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে। তাহলে সেন্টেন্সটা চলো তৈরি করি। আই হ্যাভ প্রেড টু গড। একটা সেন্টেন্সকেই আমরা সব টেন্সে কিন্তু চেঞ্জ করছি। আই হ্যাভ প্রেড টু গড, এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে কেন? না, ওই যে প্রথমে প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট ফর্ম, তাই এখানে হ্যাভ, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট টেন্সের জন্য যে প্রেজেন্ট ফর্ম লাগে সেটা হ্যাভ দেওয়া হলো। আর পারফেক্ট টেন্সের জন্য কি হবে? মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপল, সেটা হয়ে গেল প্রেড। আই হ্যাভ প্রেড টু গড। 2 নম্বর পাস্ট পারফেক্ট। এখানে প্রথমে পাস্ট কথাটা আছে, এই পাস্ট কথাটার জন্য পাস্ট ফর্ম লাগবে, তাই দেওয়া হয়েছে আই হ্যাড, হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম। আর তারপর আছে পারফেক্ট, এ তো মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে, প্রেড। আই হ্যাড প্রেড টু গড। 3 নম্বর ফিউচার পারফেক্ট। ফিউচারের জন্য কি লাগবে? না, ফিউচারের জন্য মোডাল শ্যাল বা উইল লাগবে, তাই দেওয়া হয়েছে আই শ্যাল। আর শ্যালের পরে কি আছে? না, মোডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাভ। কারণ এই পারফেক্ট টেন্সে গঠনে সাহায্য করছে অক্সিলারি ভার্ব হ্যাভ, সেই হ্যাভটারে এখানে প্রেজেন্ট ফর্ম দিতে হলো। শ্যালের পরে কিন্তু হ্যাজ হবে না, সবসময় হ্যাভ হবে, আই শ্যাল হ্যাভ। আর কি? পারফেক্ট টেন্সের জন্য মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল প্রেড টু গড, তাহলে আই শ্যাল হ্যাভ প্রেড টু গড। তাহলে 3টি পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এই 3টি টেন্স আমরা গঠন করলাম। এটা ডাবল টেন্স, এবং ডাবল টেন্সের জন্য দুটো ভার্ব, একটা মেইন ভার্ব, তার সাথে অক্সিলারি ভার্ব থাকবে হ্যাভ। এবং এই যে টেন্স নামগুলো আছে, নামগুলো অনুযায়ী তার ভার্বের ফর্মগুলো সাপ্লাই করতে হবে। যেমন প্রেজেন্ট টেন্সের জন্য প্রেজেন্ট ফর্ম দিতে হবে, পারফেক্ট টেন্সের জন্য মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। তাহলে পারফেক্ট টেন্সের জন্য যদি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেই, তাহলে তার বাঁ দিকে যে প্রেজেন্ট টেন্স আছে, তার জন্য প্রেজেন্ট ফর্মটা আমরা কোথায় খুঁজে পাবো? একটা ভার্বের তো দুইটা ফর্ম হয় না, এই জন্য তো এখানে অক্সিলারি ভার্ব আসলো। যে কোনো পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হলো হ্যাভ, তাই হ্যাভের এখানে প্রেজেন্ট ফর্ম দিতে হবে। এখন যদি আমি ব্যাক ক্যালকুলেশনে যাই, ব্যাকে যাই, যদি তোমাকে যদি বলা হয় আই হ্যাভ প্রেড টু গড, আচ্ছা বলো তো এটা কোন টেন্সে আছে যদি প্রশ্ন করা হয়, তাহলে তুমি টেন্সটা সহজেই তুমি পেয়ে যাবে। কি করে? না, ভার্বগুলো শুধু তুমি দেখো, রেড কালারে আছে হ্যাভ, হ্যাভটা কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম, অতএব এটা প্রেজেন্ট টেন্স। তারপরে কি আছে? প্রেড। না, হ্যাভের পরে তো পাস্ট পার্টিসিপল হয়, তাহলে পাস্ট পার্টিসিপলটা কোন টেন্সে হয়? পারফেক্ট টেন্সে, অতএব এটা প্রেজেন্ট পারফেক্ট। তেমনি তার নিচে আই হ্যাড প্রেড টু গড, এটা কোন টেন্স? হ্যাড হচ্ছে পাস্ট, তাই পাস্ট টেন্স, প্রেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাই এটা
পারফেক্ট টেন্স অর্থাৎ পাস্ট পারফেক্ট। পারফেক্ট টেন্সেই পাস্ট পার্টিসিপলটা ব্যবহার করা হয়। 3 নম্বর, আই শ্যাল হ্যাভ প্রেড টু গড। এটা কোন টেন্স? না শ্যাল আর হ্যাভ, এই দুটো দেখে বুঝছো যে ফিউচার টেন্স, কারণ শ্যাল বা উইল মডালটা ফিউচার টেন্সে ব্যবহার করা হয় এবং শ্যাল বা উইলের পরে হ্যাভ প্রেজেন্ট ফর্মটা বসে যে কোনো ভার্বের। এটা প্রেজেন্ট টেন্স। আর প্রেড এটা পাস্ট পার্টিসিপল, তাই পারফেক্ট টেন্স, কারণ পারফেক্ট টেন্সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করা হয়। এখানে প্রসঙ্গত আরেকটি কথা তোমাদের আমি বলবো, এটা না বললেও চলে কিন্তু না বলতে হবে, যে দেখো এই যে প্রেড শব্দটা, এর আগেও তোমরা উদাহরণ দেখেছো, তোমরা যদি আরেকবার ভিডিওটা করে দেখো দেখবে যে পাস্ট টেন্সে কিন্তু প্রেড ব্যবহার করা হয়েছে, পাস্ট ফর্ম। তাহলে প্রে শব্দটা প্রেড পাস্ট, এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল বলছি, একই বানান সবকিছু একই। পাস্ট টেন্সেও আমরা প্রেড দিয়েছিলাম পাস্ট ফর্ম, এখানে পাস্ট পার্টিসিপলেও আমরা প্রেড দিচ্ছি। তাহলে প্রেড শব্দটা কেন কোনো সময় পাস্ট কোনো সময় পাস্ট পার্টিসিপল? না তোমরা জানো যে এগুলো হচ্ছে উইক ভার্ব। উইক ভার্ব, এগুলো ভার্বের লিস্ট পড়ে দেখবে যে কিছু কিছু ভার্ব আছে যারা ইডি যুক্ত করে পাস্ট টেন্স যেমন হয় পাস্ট পার্টিসিপলও তেমন হয়। কিন্তু এখানে পাস্ট ফর্ম না বলে আমরা পাস্ট পার্টিসিপল দিচ্ছি এই জন্যই যে মনে রাখবে ভার্বের পাস্ট ফর্ম সবসময় একা বসে, আর পাস্ট পার্টিসিপল কখনো একা বসে না, অন্য কোনো ভার্বের পরে বসে। এখানে যদি হ্যাভটা না থাকতো, শুধু প্রেড থাকতো, তাহলে এটাকে আমরা পাস্ট ফর্ম বলতাম। যেহেতু তার আগে হ্যাভ আছে এবং 2 নম্বরে হ্যাড আছে, অতএব এটা পাস্ট ফর্ম নয়, এটা পাস্ট পার্টিসিপল। কারণ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা পাস্ট ফর্মের মতো একই রকম বানান হলেও পাস্ট পার্টিসিপলটা আমরা এইভাবে আলাদা করে বুঝতে পারবো যে এটা কিন্তু একা একা কখনো বসে না, অন্য কোনো ভার্বের পরে বসে, অতএব এটা পাস্ট পার্টিসিপল। তো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি দেখলাম? না এটা পুরা ঘটিত কাল, এবং আমরা দেখেছিলাম যে মেইন ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপলটা এখানে ব্যবহার করা হচ্ছে। এটা বারবার আমি বলছি এই জন্যই যে টেন্সটা কিন্তু জটিল, মনে থাকে না, কাজে এক কথা বারবার শুনতে হবে, তোমাদেরও এই ভিডিওটা বারবার দেখতে হবে টেন্সটাকে আয়ত্ত করার জন্য। আর টেন্স যদি আয়ত্ত করতে না পারো, ইংরাজির মাথা মুন্ডু কিচ্ছু বুঝবে না। তো যাই হোক, তো পারফেক্ট টেন্স পুরা ঘটিত কাল, এটার ক্ষেত্রে কি মনে রাখবো আমরা? উপরে দেখো এমভি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা ব্যবহার করলাম। আর কি শিখলাম? না পারফেক্ট টেন্স 3 রকম: প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট টেন্স 3 রকম, প্রেজেন্ট পারফেক্ট, 2 নম্বর পাস্ট পারফেক্ট, 3 নম্বর ফিউচার পারফেক্ট। এটা ডাবল টেন্স, একদিকে যেমন মূল টাইমগুলো আছে, এখানে প্রেজেন্টের সাথে পাস্টের সাথে ফিউচার, এই তিনটে কিন্তু বেসিক টাইম, তার সাথে পারফেক্ট পারফেক্ট যুক্ত হয়ে গেছে। তো আমাদের এখানে 2 রকমের ভার্ব ফর্ম দিতে হবে। যেমন বাঁ দিকে কালো কালিতে আছে প্রেজেন্ট, প্রেজেন্টের জন্য প্রেজেন্ট ফর্ম, 2 নম্বর পাস্ট, পাস্টের জন্য পাস্ট ফর্ম, 3 নম্বর ফিউচার, ফিউচারের জন্য ফিউচার ফর্ম। তো ফিউচার ফর্ম তো হয় না, তাই শ্যাল উইল আমরা ব্যবহার করব তার সাথে প্রেজেন্ট ফর্ম। তাহলে এই যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বা ফিউচারের পরে প্রেজেন্ট ফর্ম, শ্যাল উইলের পরে প্রেজেন্ট ফর্ম, এটা আমরা কার দেব? না পারফেক্ট টেন্সের ক্ষেত্রে মেইন ভার্বটা যেহেতু পাস্ট পার্টিসিপল হচ্ছে, তাই এই যে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারের ডিমান্ড অনুযায়ী ভার্বের ফর্মটা দেবো আমরা অক্সিলিয়ারি ভার্বের। এবং যে কোনো পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক বা ফিউচার পারফেক্ট হোক, এখানে অক্সিলিয়ারি ভার্ব হবে কি? সবার নিচে লেখা আছে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে এখানে হ্যাভ। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে হ্যাভ, হ্যাজ, এই দুটো ব্যবহার করব, ফিউচারে শুধু হ্যাভ, আর পাস্টে আমরা হ্যাড ব্যবহার করব। এবারে মজার বিষয় চলে আসলো, আমরা দেখো পারফেক্ট টেন্স একটু আগে আলোচনা করলাম, আর তার আগে আলোচনা করেছি কি? কন্টিনিউয়াস টেন্স।
এইবার কি হলো না পারফেক্ট আর কন্টিনিউয়াস একসাথে চলে আসলো। তাহলে ডি নাম্বার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট আর কন্টিনিউয়াস দুইটা একসাথে মিশে গেছে, পুরা ঘটিত এবং চলমান। তো এখানে পারফেক্ট কন্টিনিউয়াস দুটো একসাথে যুক্ত হলো এবং পারফেক্ট টেন্স করার সময় যা যা আমরা শিখেছিলাম সেই অভিজ্ঞতাটা লাগবে, আবার কন্টিনিউয়াস টেন্স আলোচনার সময় যা যা শিখেছিলাম সেই অভিজ্ঞতাটা একসাথে যুক্ত করে এই টেন্সটা তৈরি করা যাবে। তো দেখো এখানে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যেটা আমরা অক্সিলারি ভার্ব পেয়েছিলাম সেটাও লাগবে, কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে যে ভার্বটা সাহায্য করে সেটাও লাগবে, আবার পারফেক্ট টেন্সে ভার্বের যে ফর্ম, পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা প্রয়োজন হয় সেটাও লাগবে, আবার কন্টিনিউয়াসের জন্য আইএনজি যুক্ত হবে। ব্যাপারটা একটু জটিল হয়ে গেল, কিন্তু বারবার ভাববে, প্ল্যান করবে, ছক তৈরি করবে, তবেই ব্যাপারটা পরিষ্কার হবে। তা এখানে এই যে পারফেক্ট কন্টিনিউয়াস, এটার জন্য কি কি লাগবে? অক্সিলারি ভার্ব এখানে দুটো। কেন দুটো? না পারফেক্টের জন্য হ্যাভ প্লাস বি। বিটা কেন? না কন্টিনিউয়াস টেন্সে সাহায্য করছে, যেহেতু পারফেক্ট আলাদা টেন্স, কন্টিনিউয়াস আলাদা টেন্স, এবার দুটো টেন্স একসাথে হয়েছে, তো দুটো টেন্স তৈরি করার জন্য দুটো অক্সিলারি ভার্বই এখানে লাগবে। পারফেক্টের জন্য হ্যাভ ভার্বটা লাগবে, কন্টিনিউয়াসের জন্য বি ভার্ব লাগবে, প্লাস এখানে লাস্টের টেন্স কোনটা? কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস টেন্সে অনুযায়ী কিন্তু মেইন ভার্বের ফর্মটা দিব, অর্থাৎ মেইন ভার্ব এমভি প্লাস আইএনজি হবে এখানে। তো পারফেক্ট কন্টিনিউয়াস কত রকম? তিন রকম হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখো এখানে তিনটা টেন্স আছে। এ নম্বরে একদিকে যেমন এটা প্রেজেন্ট টেন্স, আরেকদিকে পারফেক্ট টেন্স, আবার এটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে কটা টেন্স হয়ে গেল? তিনটা। আবার বি নম্বরে একদিকে যেমন পাস্ট টেন্স, তার সাথে এটা পারফেক্ট টেন্স, তার সাথে এটা কন্টিনিউয়াস টেন্স, এখানেও তিনটা। আবার সি নম্বরে একদিকে যেমন ফিউচার টেন্স, তারপরে পারফেক্ট টেন্স, তারপরে কন্টিনিউয়াস টেন্স, এখানেও তিনটা। তাই এটাকে বলা হচ্ছে ট্রিপল টেন্স, অর্থাৎ এখানে থ্রি টেন্সেস। ডান দিকে লেখা আছে দেখো ব্র্যাকেটের পরে, তিনটা টেন্স এখানে আছে। তাই না? তিনটা টেন্স আছে। তাহলে দেখো এই কথাটা আমি আরেকবার বলি যে একটা টেন্স তৈরি করবে একটা ভার্ব, দুইটা টেন্সের জন্য লাগবে দুইটা ভার্ব। এখানে যেহেতু তিনটা টেন্স, তাই তিনটা ভার্বই এখানে লাগবে, এবং তিনটা টেন্সে তিন রকম ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে। যেমন উদাহরণ হিসেবে আমি যদি এ নম্বরটা ধরি, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তিনটা টেন্স, তিনটা টেন্সে তিন রকম ভার্ব ফর্ম লাগবে, তিনটা ভার্বও লাগবে, তিনটা ভার্ব ফর্মও লাগবে। কেমন করে? যেমন প্রথমে আছে প্রেজেন্ট, তো প্রেজেন্টের জন্য কি ফর্ম চাই? প্রেজেন্ট টেন্সে কি ফর্ম লাগবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর আছে পারফেক্ট, পারফেক্ট টেন্সে ভার্বের কি ফর্ম লাগে? পাস্ট পার্টিসিপল। তারপর আছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের সাথে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কটা টেন্স লাগছে? এ নম্বরে প্রেজেন্ট টেন্সের জন্য প্রেজেন্ট ফর্ম, পারফেক্টের জন্য পাস্ট পার্টিসিপল এবং কন্টিনিউয়াসের জন্য লাগবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে তিনটা ভার্বের তিন রকম ফর্ম এখানে যাবে, কিন্তু মেইন ভার্ব সবসময় একটাই থাকবে, সবসময় একটা থাকবে। আর মেইন ভার্বের ফর্মটা কোন টেন্স অনুযায়ী হবে? এখানে যেমন পরপর তিনটা টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস,
মেইন ভার্বের ফর্মটা সবসময় লাস্ট টেন্স অনুযায়ী হবে। এখানে আছে কন্টিনিউয়াস, এটি লাস্টে আছে। এই কন্টিনিউয়াসের টেন্সের জন্য যে ফর্মটা দরকার এটাই হবে মেইন ভার্বের ফর্ম। আর তার আগে কি হবে, অক্সিলারি ভার্বগুলো যাবে। তাহলে মেইন ভার্বটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স যে আছে, কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী মেইন ভার্বের সাথে কন্টিনিউয়াস টেন্সের ডিমান্ডটা কি না, কন্টিনিউয়াস টেন্সে কি ফর্ম লাগে, মেইন ভার্বের সাথে আইএনজি। যদি প্রে ভার্বটা ধরি বা গো ধরি, গোয়িং হবে, বা প্রে ধরলে প্রেয়িং হবে। তাহলে পারফেক্ট টেন্সের জন্য তার বাঁ দিকে যেগুলো আছে পারফেক্ট এবং প্রেজেন্ট, প্রেজেন্টের জন্য প্রেজেন্ট ফর্ম, পারফেক্টের জন্য পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা অক্সিলারি ভার্বগুলো দেবে। তাহলে অক্সিলারি ভার্ব কি কি না, কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব হচ্ছে বি ভার্ব, উপরে দেওয়া আছে দেখো সেকেন্ড লাইনে। আর পারফেক্টের অক্সিলারি হচ্ছে হ্যাভ ভার্ব। তাহলে যেহেতু পারফেক্টও আছে কন্টিনিউয়াসও আছে, দুটারই অক্সিলারি ভার্ব একসাথে এবার আমরা ব্যবহার করব। তাহলে অক্সিলারি ভার্ব দুটো, তিনটা টেন্সের জন্য তিনটা ভার্ব হয়ে গেল। তাহলে অক্সিলারি ভার্ব হ্যাভ এবং বি দুটো, হ্যাভ ভার্ব ও বি ভার্ব দুটো ভার্ব হয়ে গেল, প্লাস মেইন ভার্ব তিনটা। এই হবে তিনটা টেন্সের জন্য তিনটে ভার্ব থাকবে। এবার আমরা এক্সাম্পলে চলে যাব সরাসরি। অনেক বকবক করলাম, অনেক কথা শুনলে। আচ্ছা, এবার আমরা এক্সাম্পলে চলে যাব। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে টেন্সটা, এখানে অক্সিলারি ভার্ব কি, পারফেক্টের জন্য হ্যাভ এবং কন্টিনিউয়াসের জন্য বি, এই হচ্ছে অক্সিলারি ভার্ব। আর মেইন ভার্বটা তো থাকবেই। এইবার ভার্ব ফর্মগুলো কিরকম করে সাজাবো আরেকটু এখানে লিখে দেওয়া আছে দেখো। এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এক নম্বর কি প্রেজেন্ট, তিনটা যেহেতু টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তিনটি টেন্স আছে। এক নম্বরে প্রেজেন্ট টেন্স, তাই প্রেজেন্ট ফর্ম দিতে হবে। কার প্রেজেন্ট ফর্ম দেব না, অক্সিলারি ভার্ব হ্যাভ, হ্যাজ, যে কোনো একটা এখানে ব্যবহার করব। দু নম্বর পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সের জন্য কোন ফর্ম লাগে ভার্বের, যখন পারফেক্ট টেন্স আলোচনা করেছিলাম তখন একবার আমরা বিস্তারিত আলোচনা করেছি যে কোনো পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা লাগবে। এবং এখানে কার পাস্ট পার্টিসিপল দেব, অক্সিলারি ভার্ব বি, সেকেন্ড ভার্বটা যে আছে কন্টিনিউয়াসের যে অক্সিলারিটা, তার পাস্ট পার্টিসিপল, বি ভার্বের পাস্ট পার্টিসিপল কি না, বিন, বিন, এটা আমরা ব্যবহার করব। তিন নম্বর এটা কি টেন্স, টেন্সের নামটা দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, লাস্টে কি আছে কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস টেন্সের ভার্বের কোন ফর্ম লাগে না, প্রেজেন্ট পার্টিসিপল। এইটা কার হবে, এটা সবসময় লাস্টের যে টেন্সটা থাকে সেটা মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো পারফেক্ট কন্টিনিউয়াস দেখো তিন রকম আমরা এখানে এক্সাম্পল নিয়ে আজকের আলোচনা শেষ করব। এক নম্বর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একদিকে যেমন এটা প্রেজেন্ট টেন্স, আরেকদিকে এটা পারফেক্ট টেন্স, আরেকদিকে এটা কন্টিনিউয়াস টেন্স। তিনটা টেন্সের জন্য তিনটা ভার্ব ফর্ম, এক্সাম্পলটা এখানে দেওয়া হলো। তাহলে আই হ্যাভ বিন প্রেয়িং টু গড, I have been praying to God. এখানে পরপর তিনটা ভার্ব আছে দেখো, have been praying, এই তিনটা ভার্ব মিলে টেন্সটা তৈরি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রশ্ন হচ্ছে তিনটা ভার্ব কেন, কারণ টেন্স যে তিনটা টেন্স, একটা ভার্ব একটা টেন্স তৈরি করছে, কাজে তিনটা টেন্স হলে তিনটা ভার্ব লাগবে, এটা সহজ উত্তর। এবং ভার্বের যে ফর্মগুলা সেগুলো টেন্সের ডিমান্ড অনুযায়ী সাজানো হয়েছে। যেমন প্রথমে কি আছে প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়েছে হ্যাভ। এখানে হ্যাজ কেন নাই, কারণ আই এর পর তো হ্যাজ হয় না, আই এর পর হ্যাভ হয়। এখানে যদি হি ব্যবহার করি তাহলে হ্যাজ হবে, সি ব্যবহার করলে
হ্যাজ হবে, আবার ইউ ব্যবহার করলে হ্যাভি হবে, এরকম। তাহলে প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ফর্ম তাই হ্যাভ হয়েছে। সেকেন্ড, এটা কি টেন্স? পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপল লাগে, তাই অক্সিলারি ভার্ব বি এর পাস্ট পার্টিসিপল দেওয়া হয়েছে বিন। থার্ড কি আছে? কন্টিনিউয়াস, চলমান। কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি হয়, আর লাস্টের যে টেন্সটা আছে কন্টিনিউয়াস, এটা মেইন ভার্বটা সবসময় আইএনজি হবে। তাই মেইন ভার্ব হচ্ছে এখানে প্রে, প্রেইং টু গড। তো এই যে লাইনটা বা সেন্টেন্সটা, আই হ্যাভ বিন প্রেইং টু গড, এটা যদি তোমরা বাংলা করো, তাহলে হ্যাভ বিন এই শব্দগুলোর কোনো অর্থ কিন্তু বাংলা বাক্য থেকে পাওয়া যাবে না। কারণ এই যে অক্সিলারি ভার্ব হ্যাভ এবং বিন, এটা হ্যাভ ভার্ব, এটা বি ভার্ব, এদের কিন্তু নিজস্ব মিনিং বা অর্থ আছে। এরা যখন নিজস্ব মিনিং বা অর্থ নিয়ে ব্যবহার হয়, তখন তারাই মেইন ভার্ব হয়। এদের দুরকম ফাংশন আছে, এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, তখন তাদের নিজস্ব মিনিং বা অর্থ থাকবে। আর এরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার যখন হয়, তখন তাদের নিজের মিনিং বা অর্থটাকে এরা স্যাক্রিফাইস করে। এরা নিজেদের কোনো মিনিং বা অর্থ থাকবে না। এটা তুমি যদি বাংলা করো এই লাইনটার, এটার হ্যাভ আর বিন এই দুটোকে তুমি বাংলায় খুঁজেই পাবে না। তুমি বাংলায় কাকে খুঁজে পাবে? মেইন ভার্বটাকে খুঁজে পাবে। প্রে মানে প্রার্থনা করা। তাহলে আই হ্যাভ বিন প্রেইং টু গড, আমি যদি এটা বাংলা করি তাহলেই তোমরা বুঝতে পারবে এটার বাংলা কি। আমি প্রার্থনা করে আসছি, প্রার্থনা করে আসছি বা প্রার্থনা করছি, মানে প্রার্থনা করা কাজটা আমার আগে শুরু হয়ে এখনো চালু আছে। তাহলে কই হ্যাভ আর বিন এদের তো কোনো মানে নেই, শুধু প্রার্থনা করাটারই মানে থাকলো মেইন ভার্ব। এইভাবে এগুলো কিন্তু মানে থাকে না, এগুলো হ্যাভ আর বিন ব্যবহার হয়েছে একমাত্র যেহেতু এটা তিনটা টেন্স আছে, প্রেজেন্ট, পারফেক্ট, কন্টিনিউয়াস। তিনটা টেন্সের জন্য তিনটা ভার্ব লাগবে, তিনটা ভার্ব ফর্ম লাগবে। মেইন ভার্বটা তো তিন রকম হইতে পারবে না, তিন রকম ফর্মও দিতে পারবে না, তাই এখানে অক্সিলারি ভার্বের সাহায্য নেওয়া হয়েছে বা তারা সাহায্য করছে। 2 নম্বর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানেও পাস্ট টেন্সের জন্য পাস্ট ফর্ম লাগবে হ্যাড, পারফেক্টের জন্য পাস্ট পার্টিসিপল বিন, এক্সাম্পলে দেখো বিন, আবার কন্টিনিউয়াসের জন্য প্রেইং আইএনজি যুক্ত হয়েছে। ফিউচারে কি হয়েছে? ফিউচারের জন্য শ্যাল বা উইল থাকবে, এখানে শ্যাল দেওয়া হয়েছে। আর ফিউচার টেন্সে কি লাগবে? প্রেজেন্ট ফর্ম হ্যাভ। আর পারফেক্ট টেন্সের জন্য পাস্ট পার্টিসিপল লাগে, তাই দেওয়া হয়েছে বিন। আর কন্টিনিউয়াসের জন্য মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেল। তো এইভাবে যখন পরপর তিনটা টেন্স থাকবে, ট্রিপল টেন্স যেগুলো বলছি আমরা, তিনটা টেন্স থাকবে, তো 3 নম্বর টেন্সের যে ফর্ম, কন্টিনিউয়াসের যে ফর্ম, সেটা মেইন ভার্বের হবে, আর তার আগেরগুলো অক্সিলারি ভার্বগুলো হবে। এবং এখানে কোন কোন অক্সিলারি আসবে না, পারফেক্ট টেন্স, যেহেতু পারফেক্ট টেন্স যখন আমরা আলোচনা করছিলাম, তো পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব ছিল হ্যাভ, সেটা আসবে। আমরা যখন কন্টিনিউয়াস আলোচনা করেছিলাম, তখন দেখবে কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে সাহায্য করে বি ভার্ব, সেটাও এখানে আসবে। তো মেইন ভার্বের সাথে আরো দুটো ভার্ব যুক্ত হলো, হ্যাভ এবং বি ভার্ব। এই হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আমরা আলোচনা শুরু করেছিলাম টেন্স শেখার সহজ উপায় কি। দেখো, টেন্স শেখার সহজ উপায় আমি অনেক গবেষণা করে, অনেক চিন্তা ভাবনা করে, আজকে তোমাদের এই যে আমি এতক্ষণ আলোচনাটা করলাম, কম্পিউটারে অন্তত 15 ঘন্টা বসে বসে এটা আমি বানিয়েছি। তোমরা হয়তো দেখতে দেখতে অনেকে বিরক্ত হতে পারো, কিন্তু দেখো আমি তোমরা যাতে শিখতে পারো, তোমাদের যাতে বোঝাতে পারি, তোমরা যাতে ইংরেজিটা টেন্সটা বুঝতে পারো, তার জন্য 15 ঘন্টা কম্পিউটারে বসে আমি ছিলাম। এবং আমি নিজে যখন ছাত্র ছিলাম, আমারও কিন্তু অনেক সময় লেগেছিল টেন্স শিখতে। কাজে টেন্সটা কিন্তু একটু সময় দিতে হবে, কষ্ট করতে হবে এবং অনেক প্র্যাকটিস করতে হবে।
তো টেন্স শেখার সহজ উপায় কি, এটা কিন্তু আমরা আজকে আলোচনা করলাম। তো টেন্স শেখার সহজ উপায় কি কি আমরা দেখেছিলাম, আরেকবার আমরা রিক্যাপ করে নিচ্ছি। না, টেন্স শেখার সহজ উপায় হলো নো দ্য টেন্স, টাইম অফ অ্যাকশন। টেন্স বা টাইম অফ অ্যাকশন, কোনো কাজের টাইমটা জানতে হবে, মেইন ভার্ব জানতে হবে, অক্সিলারি ভার্বস জানতে হবে এবং মডাল জানতে হবে। এগুলো আমরা আলোচনা করলাম। আর আমরা কি আলোচনা করেছি না, ভার্ব ফর্ম 4টা আমরা আলোচনা করলাম। আর কি না, অক্সিলারি ভার্বস 2টো, বি, হ্যাভ, এই 2টো অক্সিলারি ভার্ব। তার সাথে মডাল আমরা টেন্সের জন্য আলোচনা করেছিলাম, শ্যাল এবং উইল। তাহলে এই অক্সিলারি ভার্বগুলো কেন প্রয়োজন পড়লো না, টেন্স তৈরিতে সাহায্য করছে না। তারপরে টেন্স আমরা কটা আলোচনা করেছি। টেন্স কিন্তু মূলত 3 রকমের হয়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আর এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যে মূল টাইমটা, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এর 4টা ভাগ। 1 নম্বর সিম্পল প্রেজেন্ট, সিম্পল বা বেসিক টেন্স। 2 নম্বর কন্টিনিউয়াস টেন্স। 3 নম্বর পারফেক্ট টেন্স। 4 নম্বরে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে 4টা ভাগ, এই 4টা ভাগ কিন্তু বারবার তোমাদের শুনতে হবে, তা নাহলে তালগোল পাকিয়ে যাবে। এই 4টা ভাগের জন্যই কিন্তু তালগোল পাকিয়ে যায়, অন্য কিছু নয়। শুধু যদি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার থাকতো টেন্স, মূল যে টেন্সটা, তাহলে কিন্তু সমস্যা হতো না। এই যে 4টা ভাগ, এই 4টা ভাগই কিন্তু যত কনফিউশনের মূল। তো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আজকের আলোচনা থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি টেন্সটা তোমরা এই ভিডিওটা বারবার দেখবে এবং তোমরা প্র্যাকটিস করে টেন্সটাকে তোমরা রপ্ত করবে। আর টেন্সটাকে অবশ্যই রপ্ত করতে হবে, না হলে কিন্তু ইংরেজি কিছু বোঝা যাবে না। তো আজকের আলোচনা থেকে তোমাদের কাছ থেকে, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সকলেই ভালো থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।